OnePlus Reno 7. What? Sorry, OnePlus Nord CE2. Let's open the box. আচ্ছা, আমার মনে হয় আপনারা অনেকেই কনফিউজড কেন আমি শুরুতেই বললাম OnePlus Reno 7। মূলত Oppo Reno 7 আর OnePlus Nord CE2 অলমোস্ট সেম জিনিস। ইভেন ডিজাইনেও প্রায় একই রকম, ক্যামেরা মডিউল তো একই দেখছি আমরা, ভিতরের প্রায় সব কিছুই এক। শুধুমাত্র Oppo Reno 7 ওই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এর বাইরে বলা যায় সব কিছুই একই রকম। হ্যাঁ, ব্যাকশেলে পরিবর্তন আছে, লোগোতে পরিবর্তন আছে, এই আর কি। আমাদের কাছে এই রিভিউ ইউনিটটি পাঠিয়েছিল লাইক টেলিকম, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটিতে। তাদের কাছে আপনারা OnePlus Nord CE2 বোথ ডিভাইস পেয়ে যাবেন, আই মিন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। এই স্মার্টফোনটার অফিসিয়াল প্রাইস হলো 35,000 টাকা, আর আনঅফিসিয়াল প্রাইস এই মুহূর্তে লাইক টেলিকমে রয়েছে 29,500 টাকা। তবে আপনি যদি অফিসিয়ালটা কিনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু যদি SamZone সাবস্ক্রাইবার হন, অফিসিয়াল প্রাইসের চাইতেও 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ভিডিও ডেসক্রিপশনে লাইক টেলিকমের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। আর আনঅফিসিয়াল প্রাইসটা ডে টু ডে চেঞ্জ হবে, হয়তো কমবে, সো আপনারা লাইক টেলিকমের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে যাবতীয় সমস্ত রকম ইনফরমেশন দেওয়া রইল। শুরুতেই বলে রাখছি, দিস ইজ নট এ ফুল রিভিউ, একটা ওভারভিউ বলতে পারেন, আর আনবক্সিং। ফার্স্টেই কিন্তু আমরা এর আনবক্সিং করলাম, সো বক্স কন্টেন্ট কী কী রয়েছে আপনি নিশ্চয়ই দেখে নিয়েছেন। এই হচ্ছে স্মার্টফোনটি। ডিজাইনের দিক থেকে অবশ্যই নর্ড সির তুলনায় এবারে আমরা বড় রকমের একটা পরিবর্তন দেখছি, বিশেষ করে ক্যামেরা মডিউলটিতে। স্মার্টফোনটি কিন্তু বেশ লাইট ওয়েটের, 180 গ্রামের মতো এর ওজন, একটু কম হবে হয়তো তার চাইতেও। রেয়ার প্যানেলটি প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা গ্লাস হলে এটার প্রিমিয়ামনেসটা আরও বেড়ে যেত। তবে এটা বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যেমনটা আপনারা হয়তো দেখছেন। খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসে যায় আর স্ক্র্যাচ পাওয়ার পসিবিলিটি আছে। এর সলিউশন হিসেবে আপনি একটা কেস ব্যবহার করতে পারেন। বডি ফ্রেমটি প্লাস্টিকেই তৈরি, পোর্টস অ্যান্ড বায়োডে যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছুই থাকছে। ইভেন এটা থেকে ডেডিকেটেড সিম কার্ড স্লটও রয়েছে, এটাও একটা আপগ্রেড। তবে আমরা কিন্তু অ্যালার্ট স্লাইডার পাচ্ছি না, যেটা OnePlus-এর সিগনেচারই বলতে পারেন। অবশ্যই এটা আমি মিস করছি এবং এটা থাকা উচিত ছিল। আরও একটা বিষয় নোটিসেবল, স্মার্টফোনে সিঙ্গেল স্পিকার রয়েছে। এটার ভলিউম লেভেল যথেষ্ট হাই এবং ফুল ভলিউমের ডিস্ট্রেশন পাইনি আমাদের ডিভাইস থেকে, বাট স্টিল আমি এখানে ডুয়াল স্পিকারের মজাটা মিস করছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা একটু নিচে, মানে আমার হাত অনুযায়ী এটা বেশ নিচেই লাগছে। তবে এর সাথে হয়তো ইউজ টু হয়ে যাবেন, বাট এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেটলি কাজ করছে এবং এটা একটা ডিসেন্ট রেজাল্ট দিতে পারছে। নর্ড CE2 এর ডিসপ্লে সেকশনে রয়েছে 6.4 ইঞ্চের একটি প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল আর কি। 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে এখানে এবং টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ডিসপ্লের টপ লেফটে থাকছে সিঙ্গেল পাঞ্চল, যার সাইজটা বেশ ছোটই। চিন বা বেজেল অ্যাভারেজ রয়েছে, তবে লোয়ার চিনটা প্রিভিয়াস জেনারেশনের চাইতে আমার কাছে একটু মোটা লাগছে, অর্থাৎ নর্ড সির তুলনায় একটু মোটা মনে হয়েছে এবং এইটা অবশ্যই আরও ন্যারো রাখা যেত, তাহলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর যদি আমরা এই অ্যামোলেড নিয়ে বলতে যাই, এটা টোটালি আমার কাছে মনে হয়েছে 20-22 বা 25,000 টাকার যে অ্যামোলেড ডিসপ্লেগুলো আমরা দেখি সেরকমই, মানে খুব আহামরি কিছু আমার মনে হয়নি। ইভেন আমার মনে হয় 35,000 টাকা দিয়ে যদি একটা অফিসিয়াল ফোন কিনতে যাই বা এখনও কিনি, সেই ক্ষেত্রে এর চাইতে বেটার ডিসপ্লে হয়তো পাওয়া যেতে পারে। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে বেশ কালারফুল, কিন্তু একদম একুরেট কালার এই ডিসপ্লে দিতে পারছে না। আর ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরে ওটা ভিজিবল, ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, বাট আপনি দেখতে পাবেন। টাচ রেসপন্সও এই ডিসপ্লে ঠিকঠাক আছে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 রয়েছে, আর এটা পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে, 6128GB 8128GB। স্টোরেজ সলিউশন হলো UFS 2.2, র্যাম টাইপ LPDDR4, আর এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 অক্সিজেন OS 11 দিয়ে। আমি আশা করছিলাম অ্যাটলিস্ট এটা অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসবে। এই স্মার্টফোন আমাদের কাছে রয়েছে আজ 3.5 দিন। তো এই 3.5 দিন ধরে আমরা ব্যবহার করছিলাম, তাতে আমাদের কাছে মনে হয়েছে হ্যাঁ, মোটামুটি একটা ভালো রেজাল্ট দিচ্ছে। তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ফুল রিভিউ আপনারা জানেন কিনা, তাহলে অবশ্যই এর সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। যা বলছিলাম, এই 3 দিনের ব্যবহারে আমরা দেখলাম হ্যাঁ, স্মার্টফোনটা মোটামুটি একটা ভালো রেজাল্ট দিয়েছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই ঠিকঠাক পেয়েছি। রেগুলার কাজবাজ, ফেসবুকিং বলেন বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, দেন ইউটিউবের ভিডিও দেখা, এছাড়া একেবারে বেসিক ইউজেসে এই স্মার্টফোনটা ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। মাল্টিটাস্কিং এসে মনে হলো আপনি যদি হেভি প্রেশার দিয়ে কাজ করতে চান, লাইক বড় বড় অ্যাপ্লিকেশন কয়েকটা নিয়ে কাজ করতে চান, দেন আপনার জন্য অবশ্যই 8GB র্যাম ভ্যারিয়েন্টটা নেওয়া উচিত হবে। আর 6GB র্যাম ভ্যারিয়েন্ট দিয়েও আপনি কাজ চালাতে পারবেন, বাট একসাথে অনেক অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করতে গেলে হ্যাঁ, সেটা দিয়ে কিছু অ্যাপস হয়তো ক্র্যাশ করতে দেখবেন। এই ডিভাইসে আমরা অক্সিজেন ওএসের এখন পর্যন্ত কোনো ধরনের প্যারা পাইনি, মোটামুটি ঠিকঠাকভাবেই চলছে। তবে ব্লোটার আছে, খুবই স্বল্প আর কি।
আনঅফিশিয়াল প্রাইস হিসেবে গেমিং পারফরমেন্স নিয়ে আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকবেন। আমরা পাবজি, সিওডি, অ্যাসফল্ট 9 এই গেমগুলো এখানে প্লে করছিলাম। পাবজি আপনি এইচডিআর আলট্রাতে প্লে করতে পারবেন, স্মুথ এক্সট্রিমেও প্লে করা যাবে। তো এইচডিআর আলট্রার ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় গেম প্লেতে মাঝে মধ্যে কিছু স্ট্যাটার লক্ষ্য করেছি, বড় রকমের ফ্রেম ড্রপ, ল্যাগের দেখা পাইনি। বেশ ভালোভাবে পাবজি হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোনটা, এবং লং টাইমেও স্মার্টফোনটা খুব বেশি হিট আপ হচ্ছিল না। দেন আমরা অ্যাসফল্ট 9 ডাউন করি, যেটা প্রথম দিকটাতে কিছুটা লেগে লেগে ভাবছিল, এবং মাঝে মধ্যে এখানে ফ্রেম ড্রপ পেয়েছি, বাট ওভারঅল এর পারফরমেন্স বেশ স্মুথ পেয়েছি শেষ দিকটাতে এসে। আর কল অফ ডিউটি মোবাইল এই স্মার্টফোনের সাথে আরও বেটার রেজাল্ট করেছে, বেশ স্মুথলি এটা প্লে হচ্ছিল। তো আরও কিছুদিন ব্যবহার করে দেখি, এর উপর আরও কিছুটা প্রেশার দেওয়া যাক, তারপরে জানা যাবে পারফরমেন্স সেকশনে আসলে রেজাল্ট কতটা স্টেবলভাবে ধরে রাখতে পারে। ক্যামেরা সেকশনে মোবাইলের রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, 64, 8 এবং 2, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। রেয়ারের মেইন শুটার 64 মেগাপিক্সেল, যা সনির সেন্সরও না, স্যামসাংয়ের সেন্সরও না, এটা অমনিভিশনের সেন্সর। এর থেকে প্রপার লাইটিং কন্ডিশনে মনে হলো একেবারেই অ্যাভারেজ ছবি পাচ্ছি। যদি আমরা 35K এরকম বাজেটের অফিসিয়াল যে ডিভাইসগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে যাই, আমার কাছে মনে হচ্ছে এটা একটু পিছিয়ে থাকে। সনি বা স্যামসাংয়ের সেন্সরগুলো যতটা শার্প, যতটা ওয়েল ডিটেল ছবি দিতে পারছে, এটার ক্ষেত্রে আমার মনে হলো কিছুটা সফট, ততটা ভালো শার্পনেস, ডিটেলস ধরে রাখতে পারছে না। ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে, শ্যাডো ডিটেলসও মনে হলো একটু পিছিয়ে থাকবে, আর ছবিগুলোর সাইড বা কর্নার এরিয়াগুলো যদি লক্ষ্য করেন, সেখানে একটা সফটনেস লক্ষ্য করা যায়। ইভেন এর ছবিগুলো যদি আপনি একটু জুম করেন, তাহলে খুব একটা ব্যবহার উপযোগী হয়তো থাকবে না। কিন্তু যখন কিনা আপনি ওই 28-29 হাজার টাকায় পেয়ে যাবেন, তখন আবার এই বাজেটের অনেক ফোনের সাথে হেড টু হেড কম্পিটিশন করতে পারে। নাইট মোডে এর ছবিগুলো সফট হয়ে যাচ্ছিল, তবে লাইট কিছুটা বাড়িয়ে দেয়, স্টাডি করে ধরে রাখতে পারলে মোটামুটি চলনসই ছবি পাবেন। স্মার্টফোনটির মেইন ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। ভিডিও কোয়ালিটিও আমি অ্যাভারেজ বলবো। স্ট্যাবিলিটির হিসেবে রয়েছে ইআইএস, ভালো স্ট্যাবল। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার একদমই অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছিল, এর ডাইনামিক রেঞ্জ ততটা ভালো পায়নি, এবং শ্যাডো এরিয়াতেও খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না। এটা একদমই বলা যায় 20-25 হাজার টাকার স্মার্টফোনের মতোই রেজাল্ট দিতে পারে। বাট ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নিলে সেগুলো দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। লো লাইটের পারফরমেন্স ততটা ভালো ছিল না। পোর্ট্রেট মোড রয়েছে, এই হচ্ছে তার স্যাম্পল। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, যা প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালো শার্পনেস ডিটেলস ধরে রাখতে পারছে। তবে এখানে কালার শিফটিংয়ের কিছুটা ইস্যু আমি লক্ষ্য করছি, মাঝে মধ্যে কালার শিফট করে, লো লাইটে একটু সফট হয়ে যাওয়ার প্রবণতাও রয়েছে। আর ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজ বলা যেতে পারে, কিন্তু ওভারঅল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে আমি একটা ওপো ফিল পাচ্ছি, একটু মানে ব্রাইট করে দেওয়ার প্রবণতা রয়েছে এখানে। অ্যাজ এ OnePlus ডিভাইস আমি এর ক্যামেরা সেকশনটা আসলে আরেকটু বেটার কিছু আশা করছিলাম। দেন এই স্মার্টফোনের ব্যাটারি, এখানে 4500 mAh এর ব্যাটারি রয়েছে, তবে ভালো বিষয় 65 ওয়াটের চার্জার আপনি বক্সে পেয়ে যাবেন, যা দিয়ে খুব দ্রুত সময় রেখে চার্জ করা যাবে। আর 90 Hz অন রেখেও প্রায় একদিনের কাছাকাছি এটা ব্যবহার করা সম্ভব। মানে মোটামুটি আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, 300 একবার চার্জ করা লাগবে, আর লাইট ইউজার হলে একদিন অনায়াসে চালানো সম্ভব। সো এই ছিল স্মার্টফোনের মোটামুটি বিষয়বস্তু। আই হোপ আপনারা মোটামুটি ক্লিয়ার। আর যেহেতু আমাদের আসলে ব্যবহারের অভিজ্ঞতা খুব অল্প সময়ের, সো এর চাইতে বেশি এই মুহূর্তে হয়তো বলা যাচ্ছে না। আমরা আর কিছুদিন ব্যবহার করি, যদি আসলে ফুল রিভিউর দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভেন এমনটাও করা যায়, আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি আমাদের গ্রুপে, সেটাও আপনি জেনে নিতে পারেন। আর যারা এই মুহূর্তে এই স্মার্টফোনটি নিতে চান, অবশ্যই আপনারা রাইট টেলিকমে যোগাযোগ করতে পারেন। যদি অফিসিয়াল নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা 2000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আনঅফিসিয়ালভাবে নিতে গেলে হয়তো অনেকগুলো টাকা সেভ হবে, বাট আপনি কোনটা নেবেন সেটা হয়তো আপনার উপরে ডিপেন্ড করে। সো এই আর কি, আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।